আমেরিকার রাষ্ট্রদূত ১। ২ নম্বর হলো তিনি আরো ২টি শুধু ভারতের রাষ্ট্রদূত না, ভারতে শুধু ভারতে ইয়ের রাষ্ট্রদূত না, মানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না, তিনি দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। ২টা পদে উনি আছেন। একটা হলো ভারতের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর, আরেকটা হলো উনি বিশেষ দূত, হলো দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক। সেই হিসাবে সার্জিও গোর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপস এবং সেন্ট্রাল এশিয়ার আজারবাইজান, এরকম অনেকগুলা দেশের উনি বিশেষ দূত। বিশেষ দূত বলতে বোঝায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মানে প্রেসিডেন্টের বিশেষ দূত, ট্রাম্পের বিশেষ দূত, ট্রাম্পের পলিসি, ট্রাম্পের সরকারের পলিসি এটা ইমপ্লিমেন্ট করা, এটা হলো ওনার কাজ। আর ভারতের তিনি রাষ্ট্রদূত। এখন এই সার্জিও গোর যে দুটো এত বিশাল একটা দায়িত্বে আছেন, এটা কিন্তু আমাদের দেশের খুব, কিন্তু উনি কিন্তু একাধারে কিন্তু বাংলাদেশের দায়িত্বে আছেন। তার মানে উনি বিশেষ দূত হিসেবে বাংলাদেশের দায়িত্বে আছেন। উনি এই অঞ্চলের টোটাল আমেরিকার জিও পলিটিক্স যেটাকে বলে, মানে অর্থনীতি, তারপর মানে ব্যবসা, এই সব কিছু কিন্তু তিনি এই নীতি নির্ধারকদের একজন, যিনি প্রেসিডেন্টকে হুইসপার করেন, কানে কথা বলেন। এখন আসেন এই সার্জিও গোরের কোথা থেকে আসছে এটাও একটু জেনে নেন। আমার মনে হয় সার্জিও গোর সম্পর্কে ডিটেল জানেন, কেন ইনি বাংলাদেশের সামনের যে কয়টা দিন উনি আছেন, যে যতদিন থাকবেন, বাংলাদেশে বেশ প্লে করবেন, এটা আপনি বলতে পারেন। কারণ ওনার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এইসব সব অঞ্চল নিয়ে, প্লাস হলো সেন্ট্রাল এশিয়ার বেশ কয়েকটা দেশ, কাজাকস্তান, এগুলো। সো একটা বড় দায়িত্বের মধ্যে, যেহেতু বাংলাদেশ ওনার দায়িত্বের মধ্যে পড়ে, সো বাংলাদেশের যে বেন ক্রিস্টেনসেনের কিন্তু এক রকমের বস। ব্রেন ক্রিস্টেনসন কিন্তু এক রকমের বস, যদিও সরাসরি ব্রেন ক্রিস্টেনসন তার কাছে জবাবদিহি করেন না, কিন্তু ব্রেন ক্রিস্টেনসন মানে তার অধীনস্থ একজন রাষ্ট্রদূত। সেই হিসাবে সার্জিও গোর অনেক বড় দায়িত্ব নিয়ে আছেন। এখন আসেন এই বড় দায়িত্বের সাথে ওনার প্রভাব কতটা, হোয়াইট হাউসে কতটা ক্ষমতাবান। সার্জিও গোর এর অতীত ইতিহাস আপনারা নিশ্চয়ই অনেকেই জানার কথা না। তার জন্ম হলো তাশখন্দে, উজবেকিস্তানে। আমি একটু বলি কারণ আপনাদের এইটা জিনিসটা, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। তার ফ্যামিলি পরবর্তীতে ওনার নামটা ছিল সার্জেই, ঠিক আছে? সে সার্জেই থেকে সার্জিও নাম নিয়ে তিনি আমেরিকা, তার ফ্যামিলি আমেরিকা, তার নামটা সার্জিও করেন। সার্জিও করে তারা আমেরিকাতে আসে 1999-এ, এবং 2004 সালে তিনি সিটিজেন হন। তারপর ওয়াশিংটন ইউনিভার্সিটি তিনি শিক্ষা লাভ করেন, ইয়াং আমেরিকা ফাউন্ডেশন চ্যাপ্টারের মানে উনি প্রতিষ্ঠা করেন, এবং তার আর্লি লাইফে উনি কি করেছেন সেটা যদি শোনা, তার ক্যারিয়ারটা শুনতে পারলে বুঝতে পারবেন যে তার পাওয়ারটা কোন জায়গায়। তিনি রিপ্রেজেন্টেটিভ স্টিভ কিং এর ছিলেন, স্পোক্স পার্সন ছিলেন, রিপ্রেজেন্টেটিভ মিশেলে ব্যাশননের ছিলেন, স্পোক্স পার্সন ছিলেন, র্যান্ডি ফোর্বসের স্পোক্স পার্সন ছিলেন, এবং কমিউনিকেশন ডিরেক্টরও ছিলেন, এবং সিনেটর র্যান্ড পলের এক পর্যায়ে ডেপুটি চিফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। সিনেটর র্যান্ড পলের 2013 থেকে 2020, এরপরে তিনি ট্রাম্পের ছায়াতলে আসেন, ট্রাম্পের ঘরানায় ঢোকেন। 2020 সালে তিনি পলকে ছেড়ে ট্রাম্প ওয়ার্ল্ডে ঢোকেন, এবং ট্রাম্পের তখনকার ইলেকশন ভিক্টরির ইয়েতে তিনি চিফ অফ স্টাফ, ফাইন্যান্স কমিটির চিফ অফ স্টাফ ছিলেন। প্রথমবার যখন নির্বাচন হয় তখন তিনি ফাইন্যান্স কমিটির ছিলেন। তারপরে উনি জুনিয়র ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে উনি একটা কনসালটেন্সি করেন, একটা বুক পাবলিশিং করেন, এবং সেটাতে উইনিং টিম পাবলিশিং নামের কো ফাউন্ড করেন তারা দুজনে, এবং সেটা দিয়ে তারা ট্রাম্পের কফি টেবিল বুকস, এরকম আওয়ার জার্নি টুগেদার, লেটেস্ট টু ট্রাম্প, সেভ আমেরিকা, এইসব পাবলিকেশন করেন। মোটামুটি মেগা ওয়ার্ল্ডে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, ট্রাম্পের যে স্লোগান, যে মেগা ওয়ার্ল্ড, সেই মেগা ওয়ার্ল্ডে একজন সিনিয়র অ্যাডভাইজার, এবং সুপার প্যাক, যেটা ট্রাম্পের যে সুপার প্যাক কমিটি ছিল, সুপার প্যাক রাইট ফর আমেরিকা যে সেটার হেড হিসাবে উনি দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে যখন ট্রাম্প সেকেন্ড টাইম জিতে আসেন, তখন তাকে প্রেসিডেন্ট হাউসের ডিরেক্টর
প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস করা হয়। এই প্রেসিডেন্ট পার্সোনাল অনেকে মনে করে তাকে অনেকে দুষ্টামি করে বলে যে ট্রাম্পের আসল শেফ। আসলে কিন্তু ওই পার্সোনাল দায়িত্ব না, মানে হোয়াইট হাউসের যে যারা কাজকর্ম করেন তাদের দায়িত্বের না। ইনি আসলে এই যে ট্রাম্প প্রশাসনের এই যে বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট যেসব জায়গায় নমিনেট করেন সেই অফিসটার যারা বেটিং করে তারপর এটাকে কংগ্রেসে পাঠায়, সিনেটে পাঠায় ইয়ের জন্য, কনফার্মেশনের জন্য। এটা সেই কমিটিটা কিন্তু ডিরেক্টর ছিলেন। সো ইট ওয়াজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কমিটি, যে কমিটির মাধ্যমে বলা হয় যে সামান্য ওই কয়টা সময়ের মধ্যে এক বছরের মধ্যে উনি প্রায় 4,000 পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট উনি ভেটিং করা এবং যারা নিয়োগ পেয়েছে 4,000 সারা আমেরিকাতে, তার মধ্যে ইনক্লুডিং 1,000 ছিল সিনেটের কনফার্মেশন নিতে হয়েছে। সো বুঝতে পারছেন তাকে কত বড় দায়িত্ব, মানে তিনি সিলেক্ট করতেন কে কোথায় কাজ করবে। এই হলো ওই হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের দায়িত্ব ছিল, যারা লোক খুঁজবে এবং লোকদের সবকিছু বেটিং করে এটা সিনেটে পাঠায় কনফার্মেশনের জন্য, আর অন্যগুলি হলো অ্যাপয়েন্টমেন্টের জন্য। এরকম 4,000 পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তার আমলেছে। এরপরে তার সাথে এই ইলন মাস্কের একটা গ্যাঞ্জাম হয়। এই গ্যাঞ্জামের পরে ট্রাম্প ব্যাককে আসতে হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত ওখান থেকে সরিয়ে রেখে তারপরে কিছুদিন না ওইখান থেকেই তাকে ইয়াতে নিয়োগ দিয়েছেন, প্রথম ভারতের রাষ্ট্রদূত, তারপরে উনি তোমার পার্সোনাল যে বিশেষ দূত, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর সেন্ট্রাল এশিয়া অ্যান্ড এইসব দেশ, আমাদের এই সবগুলো সাউথ এশিয়ার দেশগুলোর। তো বুঝতে পারছেন সে অনেক অনেক বড় দায়িত্ব নিয়ে এখানে আছে। এখন আসেন যে তিনি যখন আসেন তখন তার দায়িত্বটা কি কি তখন বলা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছিল? প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে সে আমার আমার চোখ হবে, ওই অঞ্চলে আমার চোখ, ওই অঞ্চলেও আমি সে থাকবো। মানে প্রেসিডেন্ট ট্রাম্পই হলো আসলে এই গোর। এখন এই গোর, সার্জিও গোর কেন বাংলাদেশে আসছেন এটাতে আসি। সার্জিও গোরের সম্পর্কে আপনারা জানেন কেন বাংলাদেশে এখন আসতেছেন উনি। প্রথমত হলো উনি কিন্তু ভারতের রাষ্ট্রদূত হিসেবে কিন্তু এখানে আসছেন না, সরাসরি ভারতের রাষ্ট্র। উনি আসছেন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন। যদিও এখনো ডেটটা কনফার্ম হয়নি, তিনি আসছেন এটা কনফার্ম, কিন্তু ডেটটা এখনো কনফার্ম হয়নি। খুল্লুর রহমানের দেশে আসার উপরে নির্ভর করছে, কখন খুল্লুর রহমান ঢাকায় পৌঁছান তার উপরে নির্ভর করছে তিনি কিন্তু কাছে থেকেই ফ্লাই করবেন। সো এটা ঠিক, তবে আসছেন এটা মোটামুটি কনফার্ম। আমি কনফার্ম না এই জন্য এখনো ডেট কেন বলি না, সেটা হলো ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইয়েতে বা স্টেট ডিপার্টমেন্টের ইয়েতে এখনো ওই সফরটা কনফার্ম সফর হিসেবে হয়নি, কিন্তু তিনি আসছেন এটা কনফার্ম। আসছেন এই মাসের শেষ দিকে এবং কোন সময়। তো এখন যদি আমরা তার এই বাংলাদেশে আসার বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসি, তো কেন আসছেন? দুইটা পার্সপেক্টিভ এখানে কাজ করতেছে, যেটা ধরেন ভারতীয় পত্রপত্রিকা এবং আমেরিকান যে ইয়েগুলো এই সার্জিও গোরের যারা ফলো করেন যেসব ওয়েবসাইটগুলো যেগুলো, সেগুলোতে যে ইঙ্গিত করছে সেটা হলো দুইটা, একটা হলো পলিটিক্যাল, আরেকটা হলো টোটালি আমেরিকান ইন্টারেস্ট। এখন পলিটিক্যাল ব্যাপারটা আমি যেটা বলা হচ্ছে সেটা হলো তিনি নিজের চোখে দেখতে আসছেন যে তারেক রহমান ইজ ডুইং, তিনি নিজের চোখে আসতে দেখছেন। এটা লাইক ওই যে বললাম না এর আগে ভাইসরয়ের মতো নিয়োগ হয়েছে, সেরকম একটা উনি দেখতে আসছেন কিভাবে হবেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই সার্জিও গোর কিন্তু তখনও ভারতে আসেন নাই, তখন কিন্তু ইউনূসের সাথে খুব সম্ভবত নভেম্বরে দেখা হয়েছে, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউনূসের সাথে তিনি দেখা করে বাংলাদেশের নির্বাচনের জন্য কিন্তু তিনিও চাপ দিয়েছিলেন যে নির্বাচন ওই সময়ের মধ্যে হতে হবে। সে সেই সার্জিও গোর যে নিউ ইয়র্কের ইউনূসের সাথে কথা বলে কিন্তু নির্বাচন নিশ্চিত করার ভূমিকায় ছিলেন। তার পরবর্তী সময় যখন ইউনূস আবার একটু গুটু পাকানোর চেষ্টা করছে, তখন লুৎফে কবির না কি যেন ছিল না একটা, লুৎফে সিদ্দিকি কিন্তু আবার তারা হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে কিন্তু তারা আবার প্রেশারাইজ করছে যে ইলেকশন হইতেই হবে, এবং ইউনূস শেষ পর্যন্ত আর পিছাতে পারে নাই। এটা কিন্তু সার্জিও গোর, যেটা ইউনূসের ঘড়ি মসিগুলোকে সার্জিও গোর কিন্তু টাইপ দিয়েছিল, এটা কিন্তু একদম রেকর্ডেড। যেটা হলো উনি সেপ্টেম্বর 2025 যে 80th ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং এর সাইড লাইনে তিনি প্রফেসর ইউনূসকে এবং সাথে দেখা করেন, এবং সেখানে প্রফেসর ইউনূস তাকে 2026 ফেব্রুয়ারিতে যে শিডিউল নির্বাচন সেটার ব্যাপারে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তাকে ব্রিফ করতে হয়েছিল। আমাদের চিফ অ্যাডভাইজার এই সার্জিওকে ব্রিফ করতে হয়েছিল উনার প্রস্তুতি কি, এবং তাকে নিশ্চিত করতে হয়েছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে।
তখন যেখানে এটার পরে যখন ইউনূসের মধ্যে কোনো দ্বিধা দেখতে পেয়েছেন, তখন আবার লুৎফে সিদ্দিকীকে ডেকে নিয়ে আবার একই রকম মানে প্রেশার দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন একেবারে হতে হবে, এমনভাবে হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। যাই হোক, এটা দুইটা সার্জিও গোর যে বাংলাদেশ সম্পর্কে তার একটা দায়িত্ব আছে, এটা তো আপনারা, তিনি ইন্ডিয়াতে দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু তখন দুইটাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দূত হিসাবে কিন্তু ইউনূসের সাথে কথা বলছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। সো বাংলাদেশের পলিটিক্স নিয়ে কিন্তু তার ইনভলভমেন্ট আছে আগে থেকেই, যেটা অনেকটাই প্রকাশিত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে যে ইউনূসের সাথে ইউনূসকে কিভাবে প্রেশার করছিল সার্জিও, এবং ট্রাম্পের পাওয়ার নিয়ে সে এটা করছিল। তো তার বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারটা আসে, বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপার আসে, তখন ওরা একটাই এখন পর্যন্ত, আমেরিকাও এখন পর্যন্ত একটা অবস্থানে গেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হতে হবে, ইনক্লুসিভ হতে হবে। সেই ইনক্লুসিভ পলিটিক্সের জায়গাটা বাংলাদেশে এখন ঠিক আছে কিনা শোনা যায়, যেটা শোনা যায়, আমি জানি না, ভারতীয় বিভিন্ন মানে কি বলে টেলিভিশন এবং মাঝে মধ্যে রিপোর্ট করেছিল যে সার্জিও গোর কোনো এক ফাঁকে খুব সম্ভবত শেখ হাসিনার সাথে দেখা করেছেন, শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। অনেকে বলে কয়েকবার গেছেন, কিন্তু কয়েকবারের কথা না জানলে আমি একবার মোটামুটি আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে অনেকের কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি, উনি দেখা হয়েছে। সো এখানে কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত যে ওনার পলিটিক্যাল একটা উইল এখানে আছে যে ভবিষ্যৎ শেখ হাসিনা, ভবিষ্যৎ আওয়ামী লীগ, এটার ব্যাপারে আমেরিকার মানে অবস্থানটা এখানে দেখো, যেটা ব্রেন্ট ক্রিস্টেনসন হয়তো তারেক রহমানকে বুঝাতে পারছেন না, যে কারণে আমার ধারণা তিনি এই সফরে আসছেন। কারণ তার এই সফরে আসার কথা কিন্তু ইউনূস আমলে একবার তাকে ইনভাইট করছিল, কিন্তু ইউনূস সেই ইনভাইটেশনটা কিন্তু তিনি আসেন নাই। তখন ইউনূসের দাওয়াতে কিন্তু এই লুৎফে সিদ্দিকীকে দিয়ে যখন সার্জিওকে বোঝানোর জন্য, আমেরিকাকে বোঝানোর জন্য যে আমরা নির্বাচন করতেছি, নির্বাচন আমরা মানে করব, ফ্রি অ্যান্ড ফেয়ার, সবকিছু হবে, ইনক্লুসিভ হবে, এগুলো বোঝানোর জন্য যখন লুৎফিকে, তখনও কিন্তু বলছে যে উনি এক ফাঁকে এসে ঘুরে যেতে পারেন, কিন্তু অফিসিয়াল কোনো ইনভাইটেশন দেয়নি। অফিসিয়াল ইনভাইটেশন না দেওয়াতে হয়তো সার্জিও গোর ওই জায়গাটা লেখা, হয়তো সার্জিও গোর আসেনি, ওটা অফিসিয়াল ছিল, ওটা মৌখিক একটা ইনভাইটেশন ছিল, বাট বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে এটা অফিসিয়াল কিছু ছিল না। সেজন্য বলা হচ্ছে যে এইবার উনি ইচ্ছা প্রকাশ করার পরে বাংলাদেশ থেকে তাকে অ্যারেঞ্জমেন্টে গেছে যে উনি আসতে চান। তো আসতে চানটা কেন, এখন আরেকটা পার্সপেক্টিভ কিন্তু দাঁড়িয়েছে, সেটাও কিন্তু অনেক বড় পার্সপেক্টিভ। সেটাও কিন্তু ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা বলছে, আমি ইন্ডিয়ান পত্রপত্রিকা রেফার করে বলছি, তারা বলছে, পত্রপত্রিকা এবং টেলিভিশনগুলো বলছে যে সার্জিও যাচ্ছে হলো তারেক রহমানের চায়না প্রীতি করার জন্য, মানে একেবারে কন্টেইন করার জন্য। বাট আমি যদি ভাবে নাও দেখি, চায়না প্রীতি না দেখি, সেটা আমেরিকার ঘোষিত নীতি যে চায়নার প্রভাব এই অঞ্চলে, চায়নার প্রভাব মুক্ত করাও কিন্তু সার্জিও গোরের একটা রেসপন্সিবিলিটির মধ্যে, যে ব্রেন্ট ক্রিস্টেনসন যেটা তার অফিসিয়াল হিয়ারিং এ বলছিল যে চায়নার প্রভাব মুক্ত করা তার একমাত্র দায়িত্ব। এখানে সার্জিওরও দায়িত্ব কিন্তু পুরো এই অঞ্চলে চায়নার প্রভাব থেকে, চায়নার অতিরিক্ত প্রভাব যেন না প্রতিষ্ঠা হয়, সেটাও তিনি খেয়াল রাখবেন। এখন বলা হচ্ছে যে চায়না, বাংলাদেশের যে মানে শেখ হাসিনার পলিটিক্স বা আওয়ামী লীগ, এগুলোর পাশাপাশি বা এগুলার চাইতে বড় যে জিনিসের জন্য সার্জিও আসতেছে, সেটা হলো দে আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশের চায়নার দিকে ঝুঁকে যাওয়ার এটাতে তারা কনসার্ন। তো এটাতে তারা কনসার্ন হওয়াতে তারা মনে করছে যে এটা সার্জিওর আরেকটা বড় এজেন্ডা থাকবে এই সফরে, যে বাংলাদেশকে বুঝানো যে বাংলাদেশ কোন কোন জিনিসগুলোর ব্যাপারে তারা কনসার্ন, যেটা ভারত কনসার্ন। দেখেন, আমি আপনাকে বলি যে যে জিনিসগুলো তিনি আসতেছেন, যে জিনিসগুলো, যে সাবজেক্টগুলো, যে চায়নার সাথে যে মংলা পোর্টে যে মংলা পোর্ট মডার্নাইজেশন, তারপর চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন চট্টগ্রামে, তারপর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন, তিস্তা প্রজেক্ট, হোয়াটএভার, এত কিছু না বুঝে। সো তিনি এটা এক্সপ্লোর করতে চাচ্ছেন যে চায়না কি বলে, চায়না এই প্রভাব বিস্তার করে, চায়না বাংলাদেশকে ব্রিক্সে পার্টনার বানানোর লোভ দেখিয়ে যেখানে নিচ্ছে, সেটা এই চায়নার না হলেও চলবে, কারণ ভারত এখানে বাংলাদেশকে সাপোর্ট করতে আছে, রাশিয়া সাপোর্ট করতেছে। সো তুমি চায়নার সাপোর্টের জন্য তুমি চায়নার ঘরে নাই, তুমি যাওয়ার দরকার নাই, এবং চায়নাকে এই প্রজেক্টগুলো, এটা হলো ভারতীয় ভাষণ। কিন্তু আপনি যদি এখানে ভারতীয় ভাষণ নাও ধরেন, এখানে ভারতীয় ভাষণটা কেন মনে হচ্ছে যে ভারতের, এই জন্য যে ত্রিবেদী যখন আসেন, কি বলে, ঢাকায় আসেন,
তখন সার্জিও কিন্তু আগাম তাকে অভিনন্দন জানিয়েছিল যে তুমি যাচ্ছ বাংলাদেশে, আমি তোমাকে কনগ্রেচুলেট করি, আই ওয়ান্ট ইউ বি সাকসেসফুল ওভার দেয়ার। তো ফর হোয়াট, সেটা তো আর বিবৃতিতে বলে না যে কিসের জন্য উনি। কিন্তু এটা খুব অস্বাভাবিক না যে আরেকটা দেশের বিশেষ দূত আরেকটা দেশে একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার যাচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছে আগে থেকে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুবই এটা বাংলাদেশের থেকে একজনকে ধরেন আমরা ভুটানে নিয়োগ দিলাম, এমনকি আমেরিকার রাষ্ট্রদূত এখানে তাকে শুভেচ্ছা জানাবে কেন? কিন্তু ভারতের যে হাইকমিশনার যখন বাংলাদেশে আসছেন, তখন কিন্তু উনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ তার মিশন যেন সাকসেসফুল হয়, তিনি যেন সফল হন। কিসে সফল হবেন? একটা জায়গায় ভারত এবং চায়না কিন্তু এক, এটা ভারতীয় পত্রপত্রিকা বাদ দেন, এটা জিও পলিটিক্সের ব্যাপার। সেটা হলো যে এই অঞ্চলে চীনের প্রভাব থেকে মুক্ত করা। 2, মংলা পোর্ট মডার্নাইজেশনের নামে চায়না এখানে কোনো বন্দর ফ্যাসিলিটিতে বন্দর অ্যাক্সেস হয় কিনা এটা চেক করা। কারণ চায়না অলরেডি মায়ানমারের মাধ্যমে সিত্তর ওই বন্দর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের একটা অ্যাক্সেস তারা ঢুকেছে। আবার এখানে করিডোরের কথা আসছে, চায়না মায়ানমার করিডোর, সেটা দিয়ে চায়না অন্য কোনো অ্যাক্সেস নিচ্ছে কিনা বাংলাদেশে। তারপরে আছে হলো অস্ত্র ব্যবসা। কারণ বাংলাদেশের আমাদের সেনাবাহিনী, আমাদের পুরো সশস্ত্র বাহিনীর অস্ত্রের 80% আসে চায়না থেকে, এবং অন্যান্য সরঞ্জাম, গোলাবারুদ এগুলো আসে, যেগুলো বাংলাদেশে তৈরি হয় না। তো সেখানে এইটার উপরে এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে কিন্তু সার্জিও এই যে ব্রেন ক্রিস্টেনসন কিন্তু প্রথমেই যখন চায়না সফরের তারেক রহমানের চায়না সফরের আগের দিন খলিল রহমানের সাথে বৈঠক করে কিন্তু এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করছিল যে বাংলাদেশ যেন এইগুলোতে ইনভলভ না হয়, চায়নার এইসব লোভে যেন ইনভলভ না হয়। তখন অবশ্য কতগুলো ফ্লারিজ কথাবার্তা বলছিল যে বাংলাদেশ যেন কিনা বলে চায়নার ডেট ট্র্যাপে না পড়ে, এইটা না পড়ে, ওইটা না পড়ে, এগুলো বলছে। কিন্তু আসলে কিন্তু তারা ওয়ার্নিং দিয়েছিল যে চায়নার সাথে এগুলো। কিন্তু বাংলাদেশ আলটিমেটলি চায়নাতে যে তারেক রহমান সাহেব সেগুলো অনেক বড় করে দেখিয়েছে এবং অনেক বড় করে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশ এখন চায়নামুখী হয়েছে, যেটা ভারত বাংলাদেশকে বুঝাইতে পারে নাই। বাংলাদেশ চায়নামুখী হয়েছে, ভারত বুঝাইতে পারে না যে চায়না এখানে ঢোকা মানে হইলো আমাদের সকলের ইন্টারেস্ট নষ্ট হওয়া, এইটা ভারত বুঝাইতে পারে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা তখন খুবই টার্ময়েলের মধ্যে দিয়েছিল। তা এখন ভারত যেটা পারছে না, অনেকে মনে করছেন যে এটা সার্জিও এই দায়িত্বটা নিয়ে আসছেন, যে বাংলাদেশকে বুঝানো যে চায়না বাংলাদেশের জন্য প্রবলেম। এটা বাংলাদেশের ব্যাপারে। এবং বাংলাদেশ ফার্স্ট নীতিমালা নিয়ে পররাষ্ট্র নীতিমালা চলছে, বাংলাদেশ তো স্বাধীন পররাষ্ট্র। এখন সার্জিও গোরের কথা শুনবে কি শুনবে না, এটা বাংলাদেশের ব্যাপার। বাট সার্জিও গোরের শুধু বেড়াইতে আসছেন না, তিনি চায়না ইনফ্লুয়েন্স কমানোর জন্য, তিস্তা, বিশেষ করে তিস্তা প্রজেক্ট থেকে করার জন্য, শুধুমাত্র ব্রিক্সের লোভে চায়নাকে এই প্রজেক্টগুলো, মংলা বন্দরের যে প্রজেক্টটা যেটা অলরেডি দিছে, সেটার ব্যাপারটা দেখতে আসতেছে যে এখানে এগুলো কি, সে তার নিজের কানে শুনতে চাচ্ছে যে বাংলাদেশ আসলে কোন মুখী হচ্ছে। সে বাংলাদেশ যে মুখী হবে সে অনুসারে তাদের নীতিমালা হবে। এখন যতটুকু এখন পর্যন্ত ধরেন ইনফরমেশন পাওয়া যায়, সেটা হলো চায়না ইস্যুজে ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পলিসিটা এক, যে কোনোভাবে এই অঞ্চলে চায়নার প্রভাব বাড়াতে দেন না। আপনি তো জানেন যে ইউএসএ চায়নার উপর অনেক স্যাংশন বন্ধ দিয়ে রাখছে, আর ভারত তো মানে এইটা ওইটা সেটা দিয়ে চায়নাকে ঠেকানোর চেষ্টা করে, বিভিন্ন জায়গাতে চায়নাকে ঠেকাইছে। সে পলিটিক্যালি কিন্তু শ্রীলঙ্কাতে ঠেকাইছে, পলিটিক্যালি নেপালে ঠেকাইছে, পলিটিক্যালি আরো বাংলাদেশে ঠেকাইতে পারে নাই। বাংলাদেশে অনেকদিন পর্যন্ত তারা হয়তো চেষ্টা করেছে কিন্তু পারেনি। বাংলাদেশে ফাইনালি চায়না ইনফ্লুয়েন্স করতে পেরেছে। কিন্তু আপনি টাগ অফ ওয়ার বিটুইন ব্রেন ক্রিস্টেনসন অ্যান্ড ইয়ানওয়েন, যে টাগ অফ ওয়ারটা হলো যে তৃতীয় কোনো দেশকে মানে বাংলাদেশের যে চীনা রাষ্ট্রদূত চিৎকার করতে, তৃতীয় কোনো দেশকে এখানে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না, তৃতীয় কোনো দেশকে ডিকটেট করতে দেওয়া হবে না। তার মানে এখানে ফাইনালি যুদ্ধটা কিন্তু চায়না ভার্সাস ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া। ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া এখানে অ্যালাইন্ড হয়েছে বাংলাদেশের প্রশ্নে, যে বাংলাদেশের যে পলিটিক্যাল নীতিমালা যে পলিটিক্যাল নীতিমালায় চলতেছে, সেখানে ইউএসএ এবং চায়না এক, এবং ইকোনমিক যে নীতিমালা বাংলাদেশের আছে সেটার ব্যাপারে ইউএসএ চায়না এক। আর আপনারা তো জানেনই আমেরিকা কিভাবে আমাদের গলার মধ্যে কিন্তু ফাঁস অলরেডি আটকে রাখছে। সো ওই ফাঁসও একটা ফ্যাক্টর। এটাও হয়তো মনে করায় দেওয়ার জন্য এই সার্জিও গোর আসতেছেন। সো মোদ্দা কথাই হলো সার্জিও গোর এমনি আসতেছেন না, এবং সার্জিও গোর মানে লোক না যে জাস্ট একটা বেড়ানোর জন্য আসছেন, জাস্ট একটা ভিজিটের জন্য আসছেন, বা তাকে দাওয়াত দেওয়া হয়েছে এই জন্য আসছেন। তিনি নিশ্চিতভাবে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন যাতে এটা ডিটেরিওরেট না করে, যাতে এটা আরো অ্যাগ্রিভেট না হয়, সেটার জন্য উনি আসতেছেন। একাধারে উনি বাংলাদেশের চায়নার যে প্রভাব সেইটার ব্যাপারটা দেখতেছেন। সেখানে ভারতের ইন্টারেস্ট অ্যালাইন্ড হয়ে গেছে। এখানে ভারত সার্জিও গোরকে ব্রিফ করার কিছু নাই,
এখানে কিন্তু অ্যালাইন্ড জিনিসটা। কারণ হলো আপনি দেখেন ভারত সার্জিও গোরের সফরের ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকায় যেটাই হচ্ছে এখানে ভারতের ইন্টারেস্ট নিয়ে কথা হচ্ছে। সব জায়গায় কিন্তু লেখালেখি হচ্ছে যে সার্জিও বাংলাদেশে আসার কারণ হলো চায়নার প্রভাব মুক্ত করা বাংলাদেশকে। তো চায়নার প্রভাব মুক্ত হলে যে ভারতের ইন্টারেস্টটা, ভারত যেটা চায় না সেটা একই দাঁড়ায়। তো মুদ্রা কথায় যেটা দাঁড়ায় সেটা হলো বাংলাদেশে সার্জিও গোরের সফরটা আমাদের সরকারের উপরে এক ধরনের বলতে পারেন যে সরকারের নীতিমালা, পলিটিক্যাল নীতিমালা এটা চেকড হবে, বাংলাদেশে অর্থনৈতিক নীতিমালা এটা চেকড হবে, বাংলাদেশের জিও পলিটিক্সে বাংলাদেশের ইনভলভমেন্ট কোন জায়গায় বাংলাদেশ তার মানে আমেরিকার ইন্টারেস্টের বাইরে আছে এখন পর্যন্ত সেটা চেক অ্যান্ড ব্যালেন্স। এবং বাংলাদেশে সর্বশেষ যেটা ছিল আপনারা জানেন বাংলাদেশে অলরেডি একটা আমেরিকা বাংলাদেশ একটা জয়েন্ট মহড়া চলতেছে, অপারেশন লাইটিং বা এরকম কিছু একটা নাম দিয়ে। তো সেখানে অনেকগুলো চুক্তি আছে যে চুক্তিগুলো এখন পর্যন্ত হয় না, যেটা ট্রাম্প তারেক রহমানকে তার কনগ্রেচুলেটরি যে চিঠিটা দিয়েছিলেন, শুভেচ্ছা যে বার্তাটা দিয়েছেন, সেখানে এক লাইন শুভেচ্ছা বার্তা দিয়ে যে কথাগুলি উনি বলেছেন তার মধ্যে প্রধান বিষয় ছিল সামরিক চুক্তিগুলো নবায়ন করা এবং নতুন নতুন যে সামরিক চুক্তিগুলো হওয়ার কথা সেগুলো করা এবং বাংলাদেশের সামরিক যে উন্নয়নে আমেরিকা যে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আমেরিকাকে স্কোপ করে দেওয়ার চিঠিটার মধ্যে ওইটা আছে। সো ট্রাম্পের ওই নীতিমালা বাস্তবায়নটাই হলো সার্জিও গোরের এখানে আসার মেইন উদ্দেশ্য। এখন সেই উদ্দেশ্যের মধ্যে একটা পলিটিক্যাল, একটা হলো জিওপলিটিক্যাল। এই জিওপলিটিক্যালে হলো আমেরিকা ইন্ডিয়ার বিষয়টা অ্যালাইন্ড হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হয়েছে, প্রাসঙ্গিক হয়েছে। সো থ্যাংক ইউ অল। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সর্বশেষ যে ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলোর একটা বিশ্লেষণ দেওয়ার জন্য। আশা করি আপনারা, আমি যদি এরপর আরো নতুন কিছু সার্জিও গোরের আসার আগে নিশ্চয়ই আরো ডেভেলপমেন্ট পাবো। সেই ডেভেলপমেন্ট যতটুকুই পাই যতটুকু পাবো আমি আপনাদের সামনে আপডেট এবং বিশ্লেষণ নিয়ে আসবো আশা করি। আর এই এপিসোডটা যদি কারো ভালো লাগে, কারো যদি ভালো লাগে, একটু প্লিজ আপনাদের পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে রেফার করবেন অথবা আপনাদের সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করবেন, সো দ্যাট মানে আমি যে জিনিসগুলো ব্যাখ্যা করছি সেগুলো সঠিক কিনা সেটাও যারা জানবেন তারাও বিশ্লেষণ করে আমার কিছু তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন, যাতে ভবিষ্যতের এপিসোড গুলোতে আমি আরো সমৃদ্ধ হইতে পারি। আরো মানে কি আমি সমৃদ্ধ হইতে, আরো না, আমি তো সমৃদ্ধই না আমি কোন রকমে যতটুকু জেনেছি আপনাদের জানালাম। সো চলুন আসে আপনারা কে কি বলেছেন সেটা একটু দেখি। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। বিষ্ণু রয়, ওকে ব্রাদার। সাহেব, ওকে, থ্যাংক ইউ। তারপরে ঝর্ণা ফরহাদ, ওকে। বিপুলটাকে, হ্যাঁ আসবো, শিওর আসবো। হাসাব, যদি কোনো প্রবলেম না হয়, কালকে অনেক বড় প্রবলেম হয়ে গেছিল, আমার পুরো সিস্টেম হ্যাকড হয়ে গেছিল, আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল, অনেক কিছু হ্যাক হয়ে গেছিল। মানে সেটা থেকে ওই বিপুলের টকেই ইন করার সঙ্গে সঙ্গেই আমার পুরো সিস্টেম হ্যাকড হয়ে গেল। আমি জানি না কেন এটা হয়েছে, তো চেষ্টা করছি সেটা বের করার। আর আজকে আসবো, অবশ্যই আসবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অরূপ ভট্টাচার্য, একটা কাহিনী শোনা যাচ্ছে আমেরিকা প্রেসিডেন্টের জন্য ইউনুসকে বানাতে বলে, আমেরিকার প্রেসিডেন্টের জন্য সেন্ট মার্টিন তাদের সেনাবাহিনীর জন্য একটা পরিকল্পনা, শেখ হাসিনা নিয়ে সরাসরি প্রধানের সাথে কথা বলবেন। ওকে, একটা কাহিনী শোনা যাচ্ছে আমেরিকা প্রেসিডেন্টের জন্য শেখ ইউনুসকে বানাতে বলবেন। না, আমি এটা সম্পর্কে কোনো ধারণা নেই আমার। তবে ইউনুসের শেষ দিকেও ওই সার্জিও গোরের সাথে অনেক করছেন, অনেক কথা দিতে হয়েছিল তাকে। মীর মহসিন, মীর জাফরকে বেশি দিন ক্ষমতায় রাখে না, হয়তো পড়তে পারি না ভাই। আর শেখ হাসিনার সাথে উনি একবার দেখা গেছেন, তারপর শোনা যাচ্ছে জুনের দিকে একবার ফোনে কথা বলেছেন, যে একবারের কথা আমি মোটামুটি ইন্ডিয়ান সোর্স গুলি বলছে। আমেরিকা চোরকে বলে চুরি করতে, রওশন আহমেদ। তারপরে হলো সালমার ফেক, জয় বাংলা। ওকে, মঈন আহমেদ, দিল্লিতে শেখ হাসিনার সাথে টেলিফোনে হোক আর সরাসরি হোক সার্জিও গোরের একাধিক সাক্ষাৎ হয়েছে। ওকে, ট্যুর অ্যাডভাইজার আপনার, ওকে, আমার প্রশংসা করেন না। মার্সি এম আর চৌধুরী, থ্যাংক ইউ ফর পলিটিক্যাল রিস্ক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান এই এপিসোডটা দেখার জন্য।